স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী। দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। দুর্বল আওয়ামী লীগ হওয়ার পথে বিএনপি। জুলাই যোদ্ধা সমাবেশে জামায়াত আমির। রাজপথে ঐক্যবদ্ধ থাকবে 11 দল। অতীত জেনেই জামায়াতকে প্রত্যাখ্যান করেছে জাতি, দাবি মির্জা ফখরুলের। জামিলের মরদেহ উদ্ধারের পর ফ্লোরিডায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ বাসা থেকে উদ্ধার। রুমমেট হিশাম সালে গ্রেফতার। তেলের দাম কমলে ভাড়া কমবে, দাবি সড়কমন্ত্রীর। গ্যাস চালিত বাসে বেশি টাকা নিলে ব্যবস্থা। নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রীও। ভিড় কমছে পাম্পে। কারেন্ট ছাড়া একদম অসল, তো এরকম সমস্যায় ভুগতেছি। কাস্টমার এসে গালিগালাজ করে। 20-12 উপরে গেছে বিদ্যুৎ সকাল থেকে। দিনে রাতে সমান তালে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন। কলকারখানার উৎপাদন ব্যয় বেড়েছে 20%, দাবি বিকেএমই এর। হরমুজে ইরানের জাহাজ আটকে দিল মার্কিন রণতরী। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদের পথে ট্রাম্পের জামাতা সহ বিশেষ দূত। শিরোনাম শুনছিলেন। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি লাইবা জান্নাত। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বলেন, দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। সকালে রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান সরকার প্রধান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। 1991 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন। 3 দশকের বেশি সময় পর শনিবার সকালে ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মেধানির্ভর, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার। বলেন, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হিসাবে গ্রহণ করতে চায়। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল প্রতিটি স্তরে স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। সাব্বির রোজ, এখন, ঢাকা।
অতীত জানে বলেই নির্বাচনে জামায়াতকে জাতি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এ সময় ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র কাজ করছে দাবি করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলেও আশা করেন মির্জা ফখরুল। ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। দুর্বল আওয়ামী লীগ হয়ে ওঠাই বিএনপির নিয়তি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সমাবেশে তিনি আরও বলেন, গণরায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রশ্নে আগের অবস্থান অস্বীকার করে বিভিন্ন কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বিএনপি। বিস্তারিত প্রতিবেদনে। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতি ইসলামীর এই সমাবেশ। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সহ সমাবেশে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। জুলাই শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বর্তমান সরকার গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে। বলেন, গণভোটের ফল বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন শুরু হতে পারে। তো সরকারের কাছে আমাদের ভয়েস ক্লিয়ার, যে উনি আগে জুলাই কি জন্য হয়েছিল সেটা বুঝুক এবং জুলাইটা কি নিয়ে হয়েছে সেটা বুঝুক, তারপরে উনি জুলাই সনদের বিরোধিতা করুক। এত রক্তের বিনিময়ে আপনি যে চেয়ারে বইছেন সেই চেয়ারটার সাথে গাদ্দারি করেন না। যে আমাদের যে গণভোট বাস্তবায়ন করে দিক এবং আমাদের জুলাই গরিমসক যেন কিছু না করে। আমগরে কিছু দেওয়া লাগতো না, আমাদের সন্তানগুলো ফিরে দেখ, আর না ওনার সন্তানরা উনি জীবন দিত দেখ। সমাবেশে মাওলানা মামুনুল হক বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, দলটি এখন দ্বিচারিতার রাজনীতিতে টিকে আছে। আর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, নির্বাচনের পরও গণরায় বাস্তবায়ন না হওয়ায় হতাশা তৈরি হয়েছে। এভাবেই যদি আপনাদের চলতে থাকে, জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার জুলাইয়ের মতো নতুন করে আরেক সংগ্রামে নামবে। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে আপনাদের এই সেই নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটি মানুষের সামনে আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন, সেখানেও নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে বিএনপি জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। দলটি তার আগের অবস্থান অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। সমাবেশে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জনগণের বিপুল রায় বাস্তবায়ন না হলে দেশে প্রকৃত পরিবর্তন আসবে না। বিএনপি এখন দুর্বল আওয়ামী লীগ হবার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। শুভবুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় আইন সংস্কার না হওয়ায় দেশে এখন ফ্যাসিবাদী কাঠামো বহাল রয়েছে। আজকের এই জাতীয় সমাবেশে শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। জ্বালানি সরবরাহের খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন ছুটির দিনে পাম্পগুলোতে গ্রাহক ভোগান্তি কিছুটা কমলো কিনার, চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে কিনা? উজ্জ্বল, আমি রয়েছি তেজগাঁওয়ে। আমি সকাল থেকেই বেশ কয়েকটি
ফুয়েল স্টেশন ঘুরে দেখেছি, সেখানের যে চিত্র দেখেছি এখানেও ঠিক সেরকম চিত্রই দেখা যাচ্ছে যে বলা যায় যে লাইনের যে দীর্ঘ সেটা কিছুটা কমে আসলেও ভোগান্তি কিন্তু কমেনি কোনো অংশেই। গ্রাহকরা এই গ্রীষ্মের খরতাপের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় তেল সংগ্রহের জন্য। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে লাইনে দাঁড়িয়ে তাদেরকে ফুয়েল সংগ্রহ করতে হচ্ছে এবং তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যেটির জন্য, সেটি হলো যে ফুয়েল পাসের মাধ্যমে তারা তেল পাচ্ছেন আগের তুলনায় কিছুটা বেশি। অর্থাৎ ফুয়েল পাসের মাধ্যমে কেউ কোনো ফিলিং স্টেশনগুলো 1200 থেকে 1400 টাকায় অকটেন দিচ্ছেন এবং ডিজেল চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো তারা আগের মতো করেই 4 থেকে 5,000 টাকার ডিজেল সংগ্রহ করতে পারছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় চোখে পড়ার মতোই ছিল। তবে তারা বলছেন যে আগে যে তুলনায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো তেল সংগ্রহের জন্য, সেখানে কিছুটা সময় কমে এসেছে। অর্থাৎ কোনো ফিলিং স্টেশনে 2 থেকে 3 ঘন্টা এবং কোনো জায়গায় 3 থেকে 4 ঘন্টা সময় অপেক্ষা করে তারা তেল সংগ্রহ করতে পারছেন। এবং আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ডিপো থেকে তারা এখন কিছুটা তেল পাচ্ছেন এবং সেই অনুযায়ী গ্রাহকদেরও তারা সরবরাহ করতে পারছেন। এবং তারা বলছেন যে এই পরিস্থিতি যদি আরও স্বাভাবিক হয়ে ওঠে তাহলে তারা আরও নির্বিঘ্নে গ্রাহকদের তেল সরবরাহ করতে পারবেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। উজ্জ্বল। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে পাচার ও ভর্তুকি এড়াতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, তেলের দাম কমলেই ভাড়া কমে যাবে, আর গ্যাস চালিত বাসে বেশি টাকা নিলে দিলেন ব্যবস্থার হুঁশিয়ারি। এদিকে রাজধানীতে আলাদা 2 অনুষ্ঠানে নগর নিয়ে নানা পরিকল্পনার কথা জানান 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। বিস্তারিত থাকছে রাজীব হোসেনের প্রতিবেদনে। জ্বালানি সংকটের মধ্যে গত রোববার তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ায় সরকার। এরপর মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বাড়ানো হয়। তবে আইএমএফের চাপে পড়ে নয়, পাচার ও ভর্তুকি এড়াতেই তেলের দাম বাড়ানোর কথা জানিয়েছে সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নৌ পরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমলে আলোচনা ছাড়াই ভাড়া কমে যাবে। তবে গ্যাসের পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে। এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিংয়ের প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। এদিকে ঢাকা কি মৃতনগরী হতে যাচ্ছে এমন বিষয়ক সেমিনারে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পাইলট প্রকল্প হিসেবে নির্ধারিত 6টি স্থানে হকাররা নির্দিষ্ট ফির মাধ্যমে অস্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন। 6টি জায়গায় পাইলট বেসেছে, আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। এবং তাদেরকে ওই যে স্থায়ী চকি থাকবে না, কন্ডিশন সেটা হলো ট্রলি থাকতে হবে, সেটা যে আঙ্গিকেই হোক আমরা একটা ডিজাইন করে দিব বলেছি। হ্যাঁ, তো সেটা নিয়ে আসবে, আবার বাসায় নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ ওই জায়গায় রাখতে পারবে না, এই কন্ডিশন। অন্যদিকে ধানমন্ডি লেকে পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রমের অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা সিটিতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ মানুষ বাস করে, ফলে সিটি কর্পোরেশনের কাজে কিছুটা ব্যত্যয় ঘটে। সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুসারে করে, তবে ব্যত্যয় আছে, কারণ ঢাকা সিটিতে তার ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ লোক বেশি বসবাস করে। তাদের বর্জ্য সিটি কর্পোরেশনের যে সক্ষমতা সেটি দিয়ে ব্যবস্থাপনাটা করা বেশ চ্যালেঞ্জ এবং ঝুঁকির। বাট তারপরও সিটি কর্পোরেশন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর আছে। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রভাব আসবে, তার আগে থেকেই আমরা প্রিকশন নিতে চাই, যাতে কোনো এলাকা অপরিষ্কার না থাকে। কোথাও যাতে ময়লা আবর্জনা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান দক্ষিণ সিটির প্রশাসক। রাজীব হোসেন, এখন ঢাকা।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাস ভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে বিষয়টি এমন নয়, বৈশ্বিক মন্দার কারণে রপ্তানি কমেছে। আগামীতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানি সাশ্রয়ী কারখানা তৈরির আহ্বান জানান মন্ত্রী। জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদু ভাব, সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। বাসে যতটুকু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে, সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকেটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। কোনো কোনো এলাকায় দিন রাতের অর্ধেক সময়ই থাকে না বিদ্যুৎ। জনজীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, উৎপাদন ব্যাহত হচ্ছে সবই। কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামে 28টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 9টিরই উৎপাদন বন্ধ। এতে দিনে চাহিদার 200 মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছে বন্দরনগরীবাসী। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। টানা 4 ঘন্টা লোডশেডিং আর তীব্র তাপদাহে নাজেহাল জনজীবন। এক চিলতে বাতাসের আশায় দোকানির শেষ ভরসা ছিল ছোট্ট রিচার্জেবল ফ্যানটি, কিন্তু সেই স্বস্তিও ফুরিয়ে এলো দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ায়। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে চট্টগ্রামের মানুষের এই হাহাকার এখন নিত্যদিনের। দিনরাত মিলিয়ে নগরে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন শপিং মল ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জেনারেটর চালিয়ে ব্যবসা সচল রাখতে গিয়ে বাড়ছে পরিচালন ব্যয়। অনেক ক্ষেত্রে জেনারেটরও দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে পারছে না, এতে নষ্ট হচ্ছে খাদ্যপণ্য। একটা ফ্রিজের 30,000 20,000 এরকম পণ্য আছে। সারাদিনে 2 ঘন্টা কারেন্ট থাকে, 30 মিনিট 45 মিনিট থাকতেছে, আবার ধরেন 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় থাকতেছে না। যারা উদ্যোক্তারা আছে, উদ্যোক্তাগুলো আস্তে আস্তে কি শেষ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংকটের আঁচ লেগেছে চট্টগ্রামের ভারী শিল্প এলাকাগুলোতেও। নাসিরাবাদ, বিসিক ও সীতাকুণ্ড এলাকার ছোট বড় কারখানায় উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সময়মতো শিপমেন্ট দেওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বাংলাদেশ এনার্জি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, এই ধরনের একটা পারসেপশন আমাদের বিদেশি কাস্টমারদের কাছে হয়ে গেছে অলরেডি। এখন এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য আমরা কোনো প্রমাণ দিতে পারছি না, আমরা টাইমলি শিপমেন্টগুলো এখন মেনটেন করতে পারছি না। চট্টগ্রামে মোট 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে গ্যাস ও জ্বালানি সংকটে বন্ধ রয়েছে 9টি কেন্দ্র। এর মধ্যে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পানি স্বল্পতায় 5 ইউনিটের 4টি এখন বন্ধ। 24 ঘন্টায় পানি সম্ভবত 0.2 ফিট করে কমতেছে। পানির লেভেল 70 ফিটের নিচে গেলে আমি মেশিন চালাতে পারবো না, কারণ তখন আর মেশিন ওই যে রেটেড আরপিএম উঠবে না। বন্দরনগরী চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা 1200 থেকে 1300 মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে মিলছে 1000 থেকে 1100 মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রেশনিং করে এলাকা ভিত্তিক লোডশেডিং করছে বিদ্যুৎ বিভাগ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে দেশের অন্যান্য জেলাতেও হচ্ছে লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ নির্ভর ছোট বড় ব্যবসা বাণিজ্য। বিরূপ প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও। হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্রীষ্মের দাবদাহে ঘন ঘন লোডশেডিং, প্রচণ্ড গরমে বাড়ছে ভোগান্তি। হিট স্ট্রোকে মরছে খামারের মুরগি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারখানা ও সেচ নির্ভর কৃষি উৎপাদন। জ্বালানি সংকটে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। সিলেটে গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন কোনো কোনো এলাকার মানুষকে গড়ে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত থাকতে হচ্ছে বিদ্যুৎবিহীন। ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যে। এবার কারেন্ট গেলে কিন্তু আরো বেশি গরম লাগে, আর এমনি তো মানুষের সমস্যা এখন তার বুঝরা। এবার গিয়ে 2 ঘন্টা কারেন্ট থাকে না এই অবস্থা। নাটোরে দিনে রাতে গড়ে মাত্র 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে। বাকি সময়ে ঘন্টায় ঘন্টায় চলে লোডশেডিং। গরমে উত্তপ্ত হয়ে উঠছে মুরগির খামার। প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার, লেয়ার ও পোল্ট্রি মুরগি।
কমে যাচ্ছে ডিম ও মাংসের উৎপাদন। প্রতিদিন দুইটা তিনটা করে মারা যাচ্ছে, তবে লস হবে আর কি। জানাটা চালাতে গেলে তেল লাগে, তেল পাওয়া যাচ্ছে না, দেশের তেলের অনেক সংকট। দিনাজপুরে হঠাৎ করে বেড়ে গেছে লোডশেডিংয়ের পরিমাণ। গত কয়েকদিন গড়ে 3 থেকে 4 ঘন্টা করে লোডশেডিং হলেও শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এতে শহর থেকে গ্রাম সর্বত্রই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রখর রোদে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে সবচেয়ে বেশি। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। দুদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দিনাজপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা লোডশেডিংয়ের কবলে নোয়াখালী। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহরের তুলনায় গ্রামীণ জনপদে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে মন্দা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিল্পাঞ্চলে নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা। জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক 8,20,000। পিক আওয়ারে প্রতিদিন চাহিদা 200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ আছে, গড়ে 120 থেকে 150 মেগাওয়াট পর্যন্ত। এতে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা, বাড়ছে দুর্ভোগ। সাবিত সারওয়ার, এখন। জ্বালানি সংকটে প্রতিনিয়ত উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছে নিট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ। এই সময়ে উৎপাদন খরচ 20% বেড়ে গেছে বলে জানায় সংগঠনটি। চলমান সংকটকে আরও কঠিন করে তুলছে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত না হওয়া, এনবিআর ও ব্যাংকের অসহযোগিতা। ঢাকায় তৈরি পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি মেশিনপত্রের প্রদর্শনী উপলক্ষে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে প্রায় 30 দেশের 1000-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে তুলে ধরবে বিশ্বের সর্বাধুনিক মেশিন প্রযুক্তি। ইন্ডাস্ট্রির যে প্রয়োজনীয় তেল অন্তত এইটাকে যেন দেওয়ার ব্যবস্থা রাখেন। গাজীপুরের সেই গ্রাম অঞ্চলগুলিতে যেখানে আমাদের ফ্যাক্টরি, সেখানে আরো অনেক বেশি 7-8 ঘন্টা করেও কিন্তু লোডশেডিং হচ্ছে। তো ফলে তারা কিন্তু উৎপাদন সিরিয়াসলি ব্যাহত হচ্ছে। ইন্টারন্যাশনালি নানা রকমের এই সমস্ত সংকটের কারণে বায়াররা শঙ্কিত যে এই অবস্থায় বাংলাদেশে অর্ডার প্লেস করলে টাইমলি শিপমেন্ট হবে কিনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর আরেক শিক্ষার্থী বৃষ্টির দেহের অংশ বিশেষ পেয়েছে পুলিশ। এ ঘটনায় লিমনের মার্কিন রুমমেট হিশামকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। সপ্তাহ জুড়ে চলা উদ্বেগ আর উৎকণ্ঠার পর শেষমেশ পাওয়া গেল দুঃসংবাদ। ফ্লোরিডার ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে উদ্ধার করা হলো ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মেধাবী ছাত্র জামিল লিমনের মরদেহ। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়া এই বাংলাদেশি শিক্ষার্থীর পরিণতি যে এমন হবে তা ভাবেনি কেউই। হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার নিশ্চিত করেছেন মরদেহটি লিমনেরই। এদিকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই বড় অগ্রগতি হয় তদন্তে। লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম সালে আবু ঘার বেইহকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছে একটি বাড়িতে সহিংসতার খবর পেয়ে অভিযান চালায় সোয়াট টিম। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং সহিংসতার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। We have a suspect in custody. SWAT was activated. SWAT responded, and at approximately 10:36 a.m., SWAT arrived on scene. SWAT then mobilized and commanded the suspect to come out of the residence. At that time, he came out peacefully and was taken into custody. লিমন ও বৃষ্টি দুজনেই ছিলেন বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী। ভালো বন্ধু ছিলেন দুজনেই। 16 এপ্রিল ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে উধাও হওয়ার পর থেকে খোঁজ চালাচ্ছিল এফবিআই ও স্থানীয় পুলিশ। পরে ফ্লোরিডা পুলিশ নিখোঁজের ঘটনাটিকে বিপদগ্রস্ত হিসেবে সতর্কতা জারি করে। এর অর্থ দাঁড়ায় তারা দুজনেই বিপদে পড়েছেন। এর একদিন পর সন্দেহভাজন রুমমেটকে আটক করার পর জামিল লিমনের মরদেশের হদিস মেলে। এই পরিস্থিতিতে বৃষ্টিকে খুঁজে বের করতে সব ধরনের প্রযুক্তিগত ও তল্লাশি অভিযান অব্যাহত রাখে পুলিশ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে।
তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। জামিল লিমনের মৃত্যু নিশ্চিতে কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে ফোন করে এই মৃত্যুর খবর দিয়েছে। বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। এদিকে হিলসবরো কাউন্টি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুমমেট শুরুতে তদন্তে সহায়তা করলেও বর্তমানে মুখ খুলছেন না। জামিল লিমনের ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। এখন যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ব্লগার মুজাহিদ মিল্লাদের মরদেহ আজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 6:45টার দিকে ঢাকায় পৌঁছাবে মরদেহটি। একই ফ্লাইটে দেশে ফিরছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম ও চাচা মহিবুল হাসান। নাফিসার পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ হাই কমিশন ও মালয়েশিয়ার প্রশাসন প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। এই ঘটনায় ন্যায় বিচারের প্রত্যাশায় রয়েছেন স্বজনরা। দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় ভ্রমণে যেয়ে দুর্ঘটনার শিকার হন মুজাহিদ নাফিসা দম্পতি। এতে 22 বছর বয়সী মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এই ঘটনায় এক সামরিক কর্মকর্তাকে আটক করে 5 দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইউরোপে জনশক্তি প্রেরণের প্রতিকূলতা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে যোগ দিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আরও বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিটেন্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি। এ সময় তিনি উল্লেখ করেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রেডিমেড গার্মেন্ট সহ অন্যান্য বেশ কিছু উপাদানকে রপ্তানি করে আমরা যে রপ্তানি আয়টা করি, প্রায় 40-42 বিলিয়ন ডলারের মতো আমরা এখানে আয় করি, অথবা কখনো কখনো আরো বেশি, গড়ে তাই দাঁড়ায়। আর রেমিটেন্স থেকে আমরা যেটা আয় করি প্রায় 20 বিলিয়ন ডলারের মতো, গত বছর একটু বেড়েছে। বেড়েই চলেছে হামের প্রকোপ। রাজশাহী ও কক্সবাজারে সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মৃত্যু হয় 1 শিশুর। উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন, আর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন আরও 144 জন। এদিকে কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে 7 মাস বয়সে 1 শিশুর মৃত্যু হয়। সকালে তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেখা গেছে প্রায় 29,000 শিশুর মধ্যে। হজযাত্রার 8ম দিন পর্যন্ত 84টির বেশি ফ্লাইটে এরই মধ্যে 33,318 জনের বেশি যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। এদিকে যাত্রীরা জানান, আশকোনার ক্যাম্পের আশেপাশে মশার উপদ্রব রয়েছে। ভোগান্তির শিকার হতে হচ্ছে লাগেজ ব্যবস্থাপনায়ও। এবার লাগেজ ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে মক্কা জেদ্দায় পৌঁছানোর পর ফিতা দিয়ে ট্যাগ দেয়া ব্যাগেজ পাওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। এই বিষয়ে হজ অফিসের পরিচালক জানান, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো ব্যবস্থার শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর তারা। হজ যাত্রীরা বলেন, পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা ও যুদ্ধ বন্ধে হজে গিয়ে দোয়া করবেন তারা। অবশ্যই নিজের জন্য যাব, ছেলে মেয়ের জন্য যাব, দেশের জন্য যাব, দুনিয়ার মানুষের জন্য যাব। আল্লাহ পাক যেন ওখানে নিয়ম কানুন অনুসারে আমরা চলতে পারি এবং ভালোভাবে যেন দেশে আবার ফিরে আসতে পারি, আল্লাহর হুকুম পালন করে। হজ যে করে আসি সে অনুযায়ী আমল আখলাক ঠিক রেখে যেন চলতে পারি। মতো করে যে বাংলাদেশে হজ যাত্রী, যে বাংলাদেশে হজের ব্যাগ থাকে, বিছানে ব্যাগ থাকে একরকম, ওটা চেনা খুব সহজ হয়। ওই পদ্ধতিটাই ভালো ছিল।
হরমুজ প্রণালীতে ইরানের একটি জাহাজ আটকে দিল মার্কিন রণতরী ইউএসএস রাফায়েল পেরাল্টা, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক পদক্ষেপ। এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অপরদিকে ইসলামাবাদের পথে রয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার। তবে বন্দরে মার্কিন অবরোধ না তুললে ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক নয় হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যদিও বৈঠকের বিষয়ে আশাবাদী ইসলামাবাদ। দেশের সকল ফেডারেশনে নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়ায় কাজ করবে জাতীয় ক্রীড়া পরিষদের নবগঠিত উপদেষ্টা কমিটি। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের সমস্যা সমাধানে এই একটি কমিটি সকল কাজ করবে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক আমিনুল ইহসান। জুবাইর আহমেদের প্রতিবেদনে দেখব বিস্তারিত। উপদেষ্টা কমিটি গঠনের 1 মাস পর প্রথম বৈঠক। দেশের ক্রীড়াঙ্গনের সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়নের জন্য গঠিত এই কমিটির সঙ্গে আলোচনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দিলেন কমিটির কার্যক্রম নিয়ে নানা দিক নির্দেশনা। বৈঠক শেষে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক আমিনুল ইহসান জানালেন, দেশের ক্রীড়াঙ্গনের সমস্যা সমাধানে গঠিত উপদেষ্টা কমিটির কার্যক্রম দ্রুতই দৃশ্যমান হবে। যে কমিটি গঠন করা হয়েছে, কমিটির সকল সদস্যই অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ, ওনারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং ওনারা এই কমিটির মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গনকে আরও উজ্জ্বল করার জন্য ভূমিকা রাখতে পারবেন। একাধিক কমিটি হয়ে কাজ করার প্রয়োজন পড়বে, তো এখানে কয়েকটি সাব কমিটি গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই সেই সাব কমিটিগুলো গঠন করে আপনাদেরকে জানাতে পারবো। বর্তমানে দেশের সকল ফেডারেশন চলছে অ্যাডহক কমিটির অধীনে। অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচিত কমিটির গঠনের প্রক্রিয়াতেও যুক্ত থাকবে বিশেষ এই উপদেষ্টা কমিটি। ক্রীড়াঙ্গনের সকল সমস্যা নিয়েই এই কমিটি কাজ করবে, কারণ সমস্যা চিহ্নিত করার জন্য বা নিরসনের জন্য অন্য আর কোনো কমিটি গঠন করা নেই। সুতরাং জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যাকেই তুলে এনে আমরা নিরসনের জন্য সুপারিশ করব। আপাতত কমিটিটাকে ওপেন রাখা হয়েছে, সকল সদস্য অনেক বেশি আন্তরিক, মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সুতরাং সকলেই আন্তরিকতার সাথে কাজ করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের এই কাজ করার জন্য, অর্থাৎ ক্রীড়াকে উজ্জ্বল করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে একটা অল্প সময়ের মধ্যেই ভালো একটা সুপারিশ আমরা প্রণয়ন করে দিতে পারবো। তবে নতুন এই কমিটির কাজের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। সমস্যা বিবেচনায় স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে কমিটির সদস্যদের। জুবাইর আহমেদ, এখন, ঢাকা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।